আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লেকচারে। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাসের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। সো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আসলে কেমিস্ট্রি ক্ষেত্রে সব চ্যাপ্টারের শুরুতেই কথাটা চলেই আসে যে খুবই ইম্পর্টেন্ট, তার কারণ চ্যাপ্টারই তো কম, তো দেখা যায় যে সবগুলা থেকেই কোয়েশ্চেন অনেক আসে। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে পরিমাণগত রসায়ন নামেই পরিমাণ আছে, তো এই জন্য বুঝতেই পারতেছো ম্যাথমেটিক্যাল জিনিসপত্র। সেই ম্যাথমেটিক্যাল জিনিসপত্র থেকে আসলে প্রবলেম আসার সম্ভাবনা বা টেন্ডেন্সি একটু বেশি। কারণ দেখো, নন ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি আসে সেগুলো হয়তো মৌলের পর্যাবৃত্ত ধর্ম বা হচ্ছে জৈব যৌগ যেটা সেখান থেকে আসবে। বাট এখান থেকে আমাদের কিন্তু ম্যাথ অনেক প্রচুর আসে। যেমন যদি আমি বলি, এখানে তো মোটামুটি লাস্টেরটা ছাড়া সবগুলাকে হচ্ছে ট্রিপল স্টার দেওয়া হয়েছে। তো লাস্টেরটা ডাবল স্টার দেওয়া এই কারণে যে আয়োডোমিতে এমনিতে হচ্ছে এটা একটা ছোট টপিক, এটা খুব মানে ছোট একটা টপিক, এটাকে আর কি হচ্ছে ট্রিপল স্টার দিবে। বাট আমি যদি বাকিগুলোর কথা বলি, এগুলো আসলে 2 স্টার 3 স্টার 4 স্টার যাই দিই সবই হচ্ছে কমই হবে। আরো বেশি স্টার দিয়ে দিই, স্পেশালি এই দুইটা টাইপ। এই যে টাইট্রেশনের যে ম্যাথ আছে না, একটা হচ্ছে জারণ বিজারণ নিয়ে আর একটা হচ্ছে অ্যাসিড বেস নিয়ে, এগুলো এমনিতেও খুব ইম্পর্টেন্ট। আর এই যে ঘনমাত্রা যে কনসেপ্টটা, এই কনসেপ্ট আবার কাজে লাগে এই ম্যাথগুলো সলভ করতে। টাইট্রেশনের ফর্মুলাতেই তো ঘনমাত্রা এই টার্মটা আছে, জানো তোমরা। সো এটা এটার সাথে রিলেটেড। আবার এই যে সমীকরণ বিষয়ক গণনা আর রাসায়নিক গণনা, এইখানে যে ভরটা নিয়ে কথাবার্তা, আয়তন নিয়ে কথাবার্তা, ঘনমাত্রা নিয়ে কথাবার্তা, অণু পরমাণু সংখ্যা নিয়ে কথাবার্তা, এই ইনফরমেশন গুলো হচ্ছে আবার এইটার সাথে রিলেভেন্ট। মানে আমরা এখন শুরু করতেছি হচ্ছে আজকের ফার্স্ট এই লেকচারটা পরিমাণগত রসায়নের উপর। এবং যেহেতু প্রত্যেকটা টাইপই মোটামুটি ইম্পর্টেন্ট, খালি হচ্ছে আমাদের 5 আর 6 এক লেকচার আলোচনা করছি ভাইয়া, বাকি সবগুলাই হচ্ছে আলাদা আলাদা লেকচার রাখছি এগুলোর জন্য। তার মানে লেকচার কয়টা হবে বলি, যদি 1 2 3 4 5, টোটাল হচ্ছে 5টা লেকচার হবে এই চ্যাপ্টারের উপর। এবং আজকে প্রথম লেকচারে আমরা দেখতেছি হচ্ছে রাসায়নিক গণনা, কেমিক্যাল ক্যালকুলেশন। মানে কেমিক্যাল ক্যালকুলেশন তো পুরো চ্যাপ্টার জুড়েই, এটাতে বলতে পারি হচ্ছে সবচেয়ে ইজি গুলা, বা যেগুলোর জন্য রিয়াকশন প্রয়োজন হয় না সেগুলা। ওকে, সো দেখো কোয়েশ্চেন মাশাআল্লাহ অনেকবারই আসছে। এবার হচ্ছে আমরা সামনের দিকে যাই। ফার্স্টে এই চার্টটা প্রত্যেকটা স্লাইডের শুরুতে আর দেখাবো না, বাট তোমার একটু এই স্লাইডের যে তথ্যগুলা এগুলো একটু মনে রাখতে হবে। পারমাণবিক ভর ক্যালকুলেশন যখন করতে যাবা, মোস্ট অফ দ্য টাইমই তো তোমার এই যে এম যেটা, আণবিক ভর যেটা, সেটা লাগবেই। আর এই আণবিক ভর বের করার জন্য কি লাগবে আলটিমেটলি? পারমাণবিক ভরগুলা ক্যালকুলেশন করা। সো আলটিমেটলি এই চার্টের তথ্যগুলা শুধুমাত্র আসলে পরিমাণগত রসায়ন না, যে কোনো কাজই তুমি করতে যাও, ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে যাও, কেমিস্ট্রির লাগবেই। আচ্ছা, তো সব তো মোটামুটি পারারই কথা, একটু দেখি কোনগুলো কম পারার কথা। আমার মনে হয় ম্যাঙ্গানিজটা একটু কম পারার কথা, বা হচ্ছে আর্সেনিকটা, তাই না? এই দুইটা হয়তো তোমরা একটু কম আইডিয়া থাকার কথা। বাট দেখো, আমরা একটু আর্সেনিকেরটা লাগে হচ্ছে ওই পানি রিলেটেড প্রবলেম আসে, পানিতে আর্সেনিকের পরিমাণ রিলেটেড প্রবলেম যদি আসে সেটা। যেমন ওই যে পরিবেশ রসায়ন পিপিএম এর কথাবার্তা আছে না, এখানেও কিছু ওই টাইপের কথাবার্তা আছে, তো এই জন্য আর্সেনিকেরটা লাগে। তারপর আমি যদি বলি ম্যাঙ্গানিজেরটা, ম্যাঙ্গানিজ হচ্ছে যেহেতু একটা ভালো জারক হিসেবে কাজ করে, ওই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট একটা ভালো জারক হিসেবে কাজ করে, ওই জন্য ওর যে তথ্যটা ভরটা তোমার বের করা লাগতে পারে এইটা। তারপর আয়রন তো অবভিয়াসলি, আয়রন কপার জিঙ্ক এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো আবার তুমি খেয়াল করবা কি কাজে লাগবে হচ্ছে তোমার তড়িৎ রসায়ন, ওই যে ইলেকট্রোপ্লেটিং বা হচ্ছে ফ্যারাডের সূত্র, ওই ম্যাথ গুলাতে। আর হচ্ছে নিকেল 58, এই তো গেল। আর এগুলা চাইলে তুমি হচ্ছে রাউন্ড ফিগার ইউজ করতে পারো, এটাকে আছে না 55 ইউজ করতে পারো, এটাকে হচ্ছে 56 ইউজ করতে পারো, ম্যাথ করার সময় ইউজ করতে পারো। আনসারে অত পার্থক্য খুব একটা হয় না সাধারণত এটার জন্য। তারপরে পেজে কি আছে, এগুলো ফসফরাস, সালফার, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম জানার কথা, ক্রোমিয়ামও জানার কথা, বেরিয়ামটা হয়তো আমরা না জানার কথা, ঠিক আছে। বেরিয়াম অত ইম্পর্টেন্ট না, তাও জেনে রাখতে পারো এটা। আর ওই যে লেড, লেড হচ্ছে পানিতে ওই যে লেডের পরিমাণ কেমন আছে পিপিএম কে বের করতে দেওয়া, এগুলো আর কি আসে মাঝে মাঝে। মার্কারি, লেড, গোল্ড, গোল্ড তো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। গোল্ড স্পেশালি এটা আবার কাজে লাগে ওই যে তড়িৎ রসায়নের ম্যাথে। তারপর আয়োডিন 127, এই যে আয়োডিন কাজে লাগে হচ্ছে আয়োডোমিতি এই ম্যাথ গুলাতে। তারপরে যে ব্রোমিনটাও জেনে রাখলো আর কি। ওকে, আচ্ছা আসো এবার হচ্ছে আমরা প্রবলেমে চলে যাই। প্রথমেই আমরা মানে রাসায়নিক গণনার মধ্যে আবার কিছু সাবটাইপ আছে। সো প্রথম যেই সাবটাইপটা সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ রিলেটেড জিনিসপত্র, সংযুক্তি। খুবই ইজি জিনিস, কোনো কিছু একটা শতকরা পরিমাণ বের করা, ঠিক আছে। ধরো আমি তোমাকে বললাম যে এবি এর মধ্যে, আগে বেশ বেসিক একটা জিনিস দিয়ে শুরু করতেছি, এবি এর মধ্যে এর পার্সেন্টেজ কত, আমি তোমাকে এটা বের করতে বললাম। হ্যাঁ, সো এইটা কিভাবে করবা তুমি? জিনিসটা খুবই সহজ, দেখো কি করবা। যারটা বের করতে বলছি তার ভর রাখবো উপরে, একে রাখবো উপরে, ভর বলতে ওই যে ম্যাস। হ্যাঁ, আমি এ লিখলাম। নিচে রাখতে হবে টোটালটা, টোটাল কে আছে, একটা এ একটা বি, তাহলে নিচে কি রাখবো ভাইয়া, টোটালটা এ প্লাস বি। আর ওই যে পার্সেন্টেজে যেহেতু নিচ্ছ, গুণ করবা 100 দিয়ে, ব্যাস কাজ শেষ। এতটুকুই কাজ, ঠিক আছে। যেমন আমি যদি বলি এটা আসলে আমরা ওই যে ঐকিক নিয়ম থেকে আসছে,
বাট আমরা এত সময় নষ্ট তো করবো না, আমরা সরাসরি ফর্মুলা দিয়ে করে ফেলবো, এই জন্য আমরা এইভাবে করতেছি। ঐকিক নিয়ম কি, এই যে ধরো a প্লাস বি টোটাল এতটুকু ভরের মধ্যে আছে কতটুকু a, তাহলে এক একক ভরের মধ্যে কতটুকু থাকবে a ডিভাইড বাই a প্লাস বি, এই যে টোটালটা দিয়ে ভাগ। তাহলে 100 এককের মধ্যে কতটুকু থাকবে ভাইয়া, এই যে a ডিভাইড বাই a প্লাস বি ইন্টু এটাকে হচ্ছে 100 দিয়ে গুণ দেওয়া, তাই না? জিনিসটা সিম্পল, ঠিক আছে? এভাবে আমরা পার্সেন্টেজ গুলা বের করে ফেলতে পারি। এবং ভাইয়া এখানে যা দেখাবো এগুলা অনেক সহজ পার্সেন্টেজে বলা যায়, বাট আলটিমেটলি এই চ্যাপ্টারের বেশ কিছু কনসেপ্টে, মানে এই যে কিছু সামনের দিকের ম্যাথ গুলো আছে না, এই ম্যাথ গুলা করার সময় পার্সেন্টেজ দিয়ে প্রায় সময় দিয়ে যায়। ঘনমাত্রাতে পার্সেন্টেজের ব্যাপার আছে, চারণ বিজারণে আছে, হ্যাঁ অনেক সময় এই যে ভেজালের পার্সেন্টেজ আসে, কত পার্সেন্ট ভেজাল বা কত পার্সেন্ট বিশুদ্ধ, বোর্ডেও তোমরা দেখছো এই টাইপের প্রবলেম, এই যে লোহার বিশুদ্ধতা বের করতে দেয় এগুলা। ওকে, তাহলে আসো আমরা প্রথমে কিছু সহজ প্রবলেম করে ফেলি। যেমন যৌগে মৌলের সংযুক্তি, আর সূত্র তো এই তো, যার সংযুক্তি বের করবো তার ভর উপরে, আর নিচে হচ্ছে টোটালটার ভর, নিচে হচ্ছে টোটালটার ভর। ওকে, সো ফার্স্টে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডে কোন একটা মৌল বের করতে বললো, যে সালফিউরিক অ্যাসিডে সালফারের বা সামথিং অক্সিজেন বা হাইড্রোজেন কোন একটা সংযুক্তি বের করো। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে পার্সেন্টেজ অফ সালফার। কি করব, সালফারটা বের করতেছো না, দেখো যে সালফার কতটুকু আছে পুরো যৌগে। সালফার এখানে একটাই আছে, একটা সালফারের ভর কত 32, 32। আর নিচে কি দিয়ে ভাগ দিব, টোটালটা দিয়ে। এখন এটা কে, সালফিউরিক অ্যাসিড, তুমি চাইলে এটা বের করতে পারো 32 যোগ 64 464 যোগ 2। বাট আমি যেটা বলবো, এই চ্যাপ্টার করার সময় বেশ কয়েকটা যৌগের কথা বলে দিব যাদের আণবিক ভর আসলে মুখস্থ রাখা উচিত। দেখো সালফিউরিক অ্যাসিড 98, ক্যালসিয়াম কার্বনেট 100, সোডিয়াম হাইড্রোক্সাইড 40, সোডিয়াম কার্বনেট 106। তারপর হচ্ছে আর কি বলা যায়, আর বলা যায় সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে 58.5। সো বেসিক কিছু জিনিসপত্র আছে যেগুলো অনেক আসে কোয়েশ্চেন। আমি যেটা রিকমেন্ড করি, পরীক্ষার সময় বসে বসে এগুলো যোগ করে বের করার থেকে যদি 98 বা 100 যদি মনেই রাখো, তাহলে কাজটা সহজ হয়ে যায় না, এই আর কি। ওকে, সো এবার এটাকে কি দিয়ে গুণ দিব, 100 দিয়ে, যেহেতু পার্সেন্টেজে নিচ্ছি, তাই না? সহজ কাজ তো, খুব সম্ভবত 32.65 আসবে, ঠিক আছে? তো একটু আমরা শিওর হইনি, 32 ডিভাইড বাই হচ্ছে 98 ইন্টু হচ্ছে 100। সো আনসার হচ্ছে আমাদের, হ্যাঁ 32.65, 32.65%। বাকিটা যদি বলি কি বের করবা, সাপোজ পার্সেন্ট অফ হাইড্রোজেন, এটা যদি বের করো, হাইড্রোজেন কয়টা আছে, দুইটা, একটার ভর কত 1, তাহলে দুইটার ভর 2, 2 ভাগ 98 ইন্টু 100। আমি জাস্ট ফর্মুলা গুলো লিখে দিচ্ছি, বাকিটা তো বুঝবাই। তারপর হচ্ছে পার্সেন্টেজ অফ কে, এটা অক্সিজেন বাকি আছে, অক্সিজেন, তাহলে অক্সিজেনটা কি হবে, অক্সিজেনটা হবে হচ্ছে 4টা অক্সিজেন আছে, 4 ষোলো 64, 64 ডিভাইড বাই টোটাল 98 ইন্টু হচ্ছে 100। এই তো, এটাই হচ্ছে যৌগে মৌলের সংযুক্তি বের করার যে ব্যাপারটা সেটা। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা যৌগে যৌগের সংযুক্তি বের করা। তার মানে এই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে আমাকে বললো এটার মধ্যে পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম অক্সাইড কত, যৌগে যৌগের সংযুক্তি, ঠিক আছে? ওকে, দেখো এটা আমরা কিভাবে বের করতে পারি। আমরা যেটা করতে পারি, এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি ভাঙি, ভাঙলে পাবো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর পাবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, রাইট? সো এটা বের করার জন্য অবশ্যই যৌগটাকে তোমার একটু ভেঙে লিখতে হবে যদি এটা করতে চাও। সো ক্যালসিয়াম কার্বনেটের ভর কত, এটাই বললাম, মুখস্থ থাকলে ভালো, খুব সুন্দর একটা সংখ্যা, 100 গ্রাম। আর ক্যালসিয়াম অক্সাইডের কত হবে, ক্যালসিয়ামের 40, অক্সিজেনের 16, তার মানে হচ্ছে 56 গ্রাম। তার মানে এইটার পার্সেন্টেজ বের করা তো আরো সহজ, শতকরা পরিমাণ কি, উপরে হচ্ছে রাখবো, যারটা বের করতেছি তাকে, এই যে ওরটা বের করতেছি, ওরটা কত হবে 56, 56। নিচে কি দিয়ে ভাগ দিব, এই যে টোটালটা, টোটালটা কত 100, কি দিয়ে গুণ দিব, এই যে টোটাল 100% দিয়ে। তাহলে এটা গুণ দিয়ে কাটাকাটি করি, এই যে এটা কাটি এটা কাটি, কাটাকাটি করলে এটা কত দাঁড়ায়, দাঁড়ায় হচ্ছে 56%। মানে বুঝছো তো এখানে সুবিধা কি হয়েছে, ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100, আবার আমরা এই যে শতকরা বানানোর জন্য তো 100% দিয়ে গুণ দিই, তো দুইটা 100 কাটাকাটি চলে গেছে, ক্যালকুলেটরও লাগে নাই, আমরা 56% বের করে ফেলতে পারছি। তার মানে যেসব জায়গায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না সেখানেও এটা আসতে পারে, তাই না? আচ্ছা, আসো এবার সামনে যাই। দেখো অ্যাডমিশনে আর কি এই টাইপের একটু ভালো ভালো প্রবলেম আসে, ঠিক আছে? এগুলো তো আমি তোমাদেরকে সহজ এক্সাম্পল হিসেবে দেখাইছি। এই প্রবলেমটাই দেখো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা, কুয়েটে 13-14 সালে, বেশ বড় একটা যৌগ দেওয়া, ঠিক আছে? ওকে, এখন দেখো এইখানে এই যোগের জন্য আমি যদি লিখি, বলছে কি হাইড্রোজেনের শতকরা ভাগ কত। তো এই তো টেকনিকটা একই, টেকনিক হচ্ছে এটা, যে উপরে লাগবে হচ্ছে আমার হাইড্রোজেন কতটুকু আছে সেটা, আর নিচে লাগবে হচ্ছে আমার টোটাল কতটুকু আছে সেটা, এন্ড এটাকে আমি গুণ দিব আলটিমেটলি 100% দিয়ে। কাজ তো একই, তাই না? কিন্তু এখানে
একটু দেখো, দেখা যাচ্ছে এই যুগে কি আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। হঠাৎ করে দেখে মনে হবে হাইড্রোজেন মানে একটা আছে, তাই না? কিন্তু না, এটা তো হাইড্রোকার্বন। বুঝে যাচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। আমার বের করতে হবে অ্যাকচুয়ালি কতটা হাইড্রোজেন আছে। এখন একটা জিনিস দেখো, জানি না এটা কারো সমস্যা আছে নাকি, তাও একটু বলে দিই। দেখো, এটা হচ্ছে আমাদের বেনজিন, এটা হচ্ছে আমাদের বেনজিন। সো বেনজিনের সংকেত কি আমাদের? C6H6। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এই বেনজিনে যদি, এই বেনজিনেই আবার রাখলাম, এটাতে যদি এবার আমি একটা OH দিয়ে দিই, এই যে ধরো এই OH-টা আনছি, এটা কি এখন আর C6H6 থাকবে? অবশ্যই না, অবশ্যই কিছু চেঞ্জ আসবে। সেটা কি? প্রথমত এটা হয়ে যাবে C6H5। কারণ কি ভাইয়া, এইখানে যে হাইড্রোজেনটা ছিল, এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করেই তো আসলে OH-টা বসছে, নাইলে হাত থেকে পাইতো, তাই না? তাহলে এইখানে বসবে হচ্ছে আমাদের OH। হ্যাঁ, সেটা ভিন্ন কথা যে হাইড্রোজেন যে একটা কমছে, সে আরেকটা আবার এখানে চলে আসছে। বাট ফার্স্ট কেসে হাইড্রোজেনটা তো চলে গেছে, ওই চলে যাওয়া হাইড্রোজেনের জায়গায় কিন্তু OH আসছে। তার মানে তুমি যেখানেই দেখবা যে বেনজিনের হাতে অন্য কিছু একটা আছে, সেই সংখ্যক হাইড্রোজেন বাদ দিতে হবে। নর্মালি তো কার্বন হাইড্রোজেন সমান থাকার কথা, কিন্তু যেহেতু হচ্ছে এইখানে হাতে কিছু একটা আসা, মানে সেই হাইড্রোজেনটা সরে যাওয়া, সেটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে যদি বলি কাকে কাকে বাদ দিব, দেখো তো। এখানে আমরা, এখানে যেমন এখান থেকে একটা হাইড্রোজেন বাদ যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ যাবে, তাই না? টোটাল হচ্ছে 3টা হাইড্রোজেন বাদ যাচ্ছে। তো আসো এবার আমরা কুইকলি ক্যালকুলেশনটা করে ফেলি। কি করা যায়? কার্বন তো অবশ্যই কয়টা আছে? 2টা বেনজিন রিং আছে, কার্বন তো কমে নাই। তাহলে C6H6, তো 2টা বেনজিন রিং এ কার্বন আছে 12টা। তাহলে কার্বন কতটুকু? 12 × 12, ভরটাও লিখে ফেলি নাকি? 12 12 144, তাই না? কার্বন আছে 12টা, একটার ভর 12 করে, তাহলে 12 12 144। ওকে, তারপর হচ্ছে আমাদের নাইট্রোজেন। নাইট্রোজেন কয়টা আছে? 2টা। নাইট্রোজেন হচ্ছে কিভাবে লিখবো? সংখ্যা হচ্ছে 2টা, এন্ড 2টাকে কত দিয়ে গুণ দিব? নাইট্রোজেনের জন্য 14 দিয়ে। তাহলে কত আসে? 14 দুগুণে 28। ওকে, তারপর আমরা কি লিখবো, কি লিখবো? অক্সিজেনেরটা লিখি। অক্সিজেন আছে কয়টা? একটা, একটার ভর কত? 16, তাহলে 16। আর হচ্ছে লাস্ট হাইড্রোজেন কয়টা? এই যে হাইড্রোজেনেরটা কিভাবে বের করবো দেখো। প্রথম কথা হচ্ছে, কার্বন যেহেতু 12টা আছে, হাইড্রোজেনও কয়টা থাকার কথা? 12টা থাকার কথা। কিন্তু 12টা থেকে বাদ যাবে কয়টা? এই যে দেখো, যেগুলো মার্ক করে রাখছি, একটা, 2টা, 3টা। এই 3টাতে হাইড্রোজেন নাই দেখি তো অন্য কেউ এসে বসছে, তাহলে 12 থেকে 3 বাদ। আবার একটা হাইড্রোজেন বাইরে থেকে আসছে OH এর সাথে, তাহলে 1 যোগ। কত হয়? 12 থেকে 3 গেলে 9, 9 আর 1-এ 10। তার মানে হাইড্রোজেন হচ্ছে 10টা, তাই না? হাইড্রোজেন হচ্ছে এই যে, হাইড্রোজেন 10টা, আর একটা হাইড্রোজেনের ভর মানে 1 করে, তাহলে 10 একে 10। তাহলে বুঝাই যাচ্ছে এখানে হাইড্রোজেনের জন্য কি বসাবো? 10 বসাবো, তাই না? ঠিক আছে না? 6 6 12, 3টা বাদ গেছে, একটা আসছে, তাহলে হচ্ছে 10। আর টোটাল কত হয়? টোটাল হচ্ছে আমাদের এখানে হয় 144 যোগ 28 যোগ 16 যোগ 10, 198। 198, তাহলে হচ্ছে 10 ভাগ হচ্ছে আনসার 198 ইন্টু হচ্ছে এটাকে 100 দিয়ে গুণ, তাহলে পার্সেন্টেজে নিলে এটা চলে আসে 5.05। এই যে আনসার হচ্ছে আমাদের সি হবে, আমাদের কারেক্ট আনসার 5.05। ওকে, চলো তাহলে পরের প্রবলেমে যাই। এটা আনসারটা ঠিক আছে। এবার আমরা দেখি সামনের দিকে আরেকটা অর্গানিক কম্পাউন্ড। এগুলো অনেকটা বলা যায় অর্গানিক কেমিস্ট্রি কোয়েশ্চেন, বাট যেহেতু আমরা ক্যালকুলেশন করতেছি, এখানে দেখে ফেলতেছি আর কি। এগুলা 2,4,6 ট্রাইক্লোরোফেনল। আবারও ভালো হয় তুমি যদি সংকেতটা এঁকে নিতে পারো। 2,4,6 ট্রাইক্লোরোফেনলে ক্লোরিনের শতকরা হার জানতে চাইছে এবার। তাহলে এই যে, এটা তো হচ্ছে আমাদের ফেনল, রাইট? এটা হচ্ছে ফেনল। সো 2,4,6 বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এটাকে যদি 1 নাম্বার ধরি, এটা হচ্ছে 2, 2 আসবে কি? ক্লোরিন। 3 4, 4 আসবে কি? ক্লোরিন। 2,4,6 5 6, 6 আসবে কি? ক্লোরিন। এই যে 2,4,6 ট্রাই ক্লোরোফেনল, এটা। ওকে, দেখো এবার একটু এখানে আমরা যদি কার্বনের হিসাব তো সহজ, এই যে আমরা এবার লিখতেই থাকি একসাথে। আমরা এবার এখানে লিখেই ফেলি যে ফার্স্ট হচ্ছে আমরা কি করব, কারটা বের করতে হবে আমাদের। বের করতে হবে হচ্ছে আমাদের ক্লোরিনেরটা। সো ক্লোরিন কয়টা আছে? একটা, 2টা, 3টা। ক্লোরিনেরটা সহজ, তাহলে লিখে ফেলি। ক্লোরিনের জন্য উপরে হবে 3 ইন্টু, একটা ক্লোরিনের ভর 35.5 করে গেল। নিচে কি হবে? নিচে ক্লোরিন তো হবেই, 3 ইন্টু 35.5। আর কি হবে? অক্সিজেন একটা। অক্সিজেন কত? 16। এটা যেহেতু একটা বেনজিন রিং, তাহলে 6টা কার্বন আছে, তাহলে কি হবে? 6 12 72 আর কি, 6 ইন্টু 12। আর সাথে কি যোগ হবে? এবার এই যে হাইড্রোজেনটা, যেটা আর কি আমরা অনেকে ভুল করতে পারি। দেখো, একটা, 2টা, 3টা, 4টা, 4টা হাতের হাইড্রোজেন নাই। তাহলে হাইড্রোজেন থাকে কয়টা? এই যে এই হাইড্রোজেন একটা থাকে, এই হাইড্রোজেন একটা থাকে, 2টা। এই 2টা হাইড্রোজেন সাথে আবার এই যে ফেনলে যে একটা এইচ আছে, তাহলে টোটাল কয়টা হাইড্রোজেন থাকে? 3টা। এই পুরোটাকে হচ্ছে 100% দিয়ে গুণ।
তাহলে কত হয় আমাদের এখানে? টোটাল এখানে আসে হচ্ছে 3 ইন্টু 35.5 প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে 6 ইন্টু 12 প্লাস হচ্ছে 3। এটা হচ্ছে টোটালটার ভর। এন্ড এটাকে যদি আমরা 3 ইন্টু 35.5 দিয়ে গুণ করি, তারপর আমাদের আনসার দিয়ে ভাগ করি এন্ড 100%, তাহলে এটা আসে হচ্ছে 53.92। তার মানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি। বি চলে আসবে, ঠিক আছে? ওকে, তাহলে আসো এবার আমরা সামনের দিকে যাই। তারপরের প্রবলেম বলছে একই টাইপের প্রবলেম দেখতেছি আর কি, বেশি বেশি করে করতেছি যাতে একদম মাথায় চলে আসে। ব্লু ভিট্রিয়ালে ক্যালাশ পানির শতকরা পরিমাণ কত? এটার আনসার হচ্ছে 36.08। তুমি বলতে পারো ভাইয়া কিভাবে বুঝলাম? এই জিনিসটা একটা তো হচ্ছে, হ্যাঁ আমার আনসার মুখস্থ আছে সেটা ঠিক আছে, বাট এটা তোমারও মুখস্থ হয়ে যেতে পারে, কারণ এই জিনিসটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে স্পেশালি অনেকবার আসছে। এটা তো হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং এর কোয়েশ্চেন দেখতেছি, বাট ভার্সিটি অ্যাডমিশন টেস্ট যেগুলা সেগুলোতে বেশ কয়েকবার এটা আসছে। সো ব্লু ভিট্রিয়াল যদি আমরা বলি, এটা অ্যাকচুয়ালি আমাদের কি? কপার সালফেট ইন্টু 5 অণু পানি। এন্ড এখানে ক্যালাশ পানির শতকরা পরিমাণ বলতে ওর পার্সেন্টেজটা জানতে চাইছে, ঠিক আছে? ওই তো কাজ তো একই আমাদের। তাহলে আমরা কি করব এখানে? ফার্স্ট হচ্ছে আমরা কপার সালফেট ইন্টু 5 অণু পানি, উপরে 5 অণু পানিটা বসায় ফেলি, 5 ইন্টু 18, রাইট? তাহলে নিচে কি হবে? 5 ইন্টু 18 তো হবেই, এটা তো হবেই। নিচে কি টোটালটার ভর না? সো এটা তো হবেই, সাথে কি হবে? কপার সালফেট। এখন এটা এই কোয়েশ্চেন পারার জন্য আমার মনে হয় চ্যালেঞ্জ জাস্ট এতটুকুই ছিল যে আমার আগে থেকে জানতে হবে ব্লু ভিট্রিয়াল অ্যাকচুয়ালি কি। এই জন্য কিন্তু এই নামগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্লু ভিট্রিয়াল বলি, তারপর হচ্ছে গ্রিন ভিট্রিয়াল বলি, তারপর অয়েল অফ ভিট্রিয়াল বলি, বা হচ্ছে মোরসল বলি, বিভিন্ন টাইপের আছে। হ্যাঁ, এই নামগুলো দেখবা যে তোমাদের কনসেপ্ট বুকে পর্যায় সারণীর যে চ্যাপ্টারটা আছে, মানে ফার্স্ট ফেব্রুয়ারি চ্যাপ্টার 3, ওইখানে একটা চার্ট দেওয়া আছে। তো এখান থেকে যে কোনো আকরিকের নাম দিয়ে, কারণ এখানে চ্যালেঞ্জটা তো এখানেই যে সংকেতই জানো না পার্সেন্টেজ কে বের করবা, রাইট? ব্লু ভিট্রিয়াল আগে কি সেটা তো জানা লাগবে। সো চ্যালেঞ্জটা হচ্ছে এইখানেই। এই জন্য একটু ওই চ্যাপ্টারে দেখবে আকরিকের লিস্ট দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে নিও। ওকে, কপারের কত? 63.5। সালফারের কত? 32। অক্সিজেনের কত? 464 ইন্টু হচ্ছে 100%। আমি আর ক্যালকুলেশন করলাম না, যেটা বললাম যে ক্যালকুলেট করলে দেখবা যে আনসার চলে আসছে এ। তারপর একই কোয়েশ্চেন আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডে। এখন এইটাই আর্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড বলে সংকেত ওরা দিয়ে দিচ্ছে, যদি এটা না দিত তখন তুমি কি করতা? চ্যালেঞ্জ হচ্ছে এইখানে, বুঝছো? পানির শতকরা পরিমাণ কত? পানির শতকরা পরিমাণ বলতে এখানে হচ্ছে কি বসাবা? উপরে 2 ইন্টু 18 পানি, আর নিচে কি হবে? 2 ইন্টু 18 তো হবেই, এইটা যোগ হচ্ছে ক্যালসিয়ামের 40, তারপর কত? ক্লোরিন হচ্ছে 2টা, তাই তো? তাহলে 71 ইন্টু হচ্ছে 100%। সো ক্যালকুলেশন করলে এটাও চলে আসবে, ঠিক আছে? এর আনসারটা একটু ভাইয়া বলে দিই কত আসবে। এটা আসবে 24.51। 24.51 মানে সি আসবে হচ্ছে আনসার। ওকে, আচ্ছা সহজ প্রবলেম এগুলা। আচ্ছা এবার এটা খুবই ভালো একটা প্রবলেম। হ্যাঁ, আজকের এই যে লেকচার 1 এর স্লাইডের মানে বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট প্রবলেমস, ঠিক আছে? খুব সুন্দর একটা প্রবলেম, 2013-14 সালে আসছে। রাসায়নিক সংকেত মানে একটি ধাতুর 2টি অক্সাইড যথাক্রমে দেওয়া আছে। এরপর যদি প্রথম অক্সাইডের রাসায়নিক সংকেত এটা হয়, দ্বিতীয় অক্সাইডের রাসায়নিক সংকেত জানতে চাইছে। মানে পার্সেন্টেজের ম্যাথের কনসেপ্ট ইউজ করে, এতক্ষণ যা করছি সেটা ইউজ করে তোমাকে সংকেত বের করতে হবে, ফর্মুলা। এই জন্যই প্রবলেমটা ইন্টারেস্টিং। তো আবার কি একটা দিয়ে আরেকটা বের করতে হবে? আসো দেখি। প্রথম কথা আমি বলি, প্রথম অক্সাইডে ফার্স্ট অক্সাইডে খেয়াল করো, আমাদের এখানে হচ্ছে ফার্স্ট অক্সাইডে অক্সিজেন কতটুকু আছে? 27.6%, রাইট? ওকে, সো লিখি অক্সিজেন এটা হচ্ছে 27.6%। ওকে, গেল। তাহলে এটা যদি হয় আমাদের ধাতু যেটা এম, দেখো কারণ কি ফার্স্ট অক্সাইড নিয়ে কেন আমি প্রবলেমটা শুরু করছি? কারণ হচ্ছে এখানে প্রথম অক্সাইডের যেই রাসায়নিক সংকেতটা সেটা দেওয়া আছে। সো তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি না, আমাদের এখানে এই যে এম যেটা, এম এর পরিমাণটা কত হবে? 100 থেকে বাদ গেলে যেটা সেটাই হবে আশা করি। 100 থেকে আমরা হচ্ছে 27.6 বাদ দিলে কত? 72.4। এই যে 72.4%। ওকে, এবার দেখো আমরা যেটা ট্রাই করতেছি, যেহেতু আমার এখানে দ্বিতীয় অক্সাইডের রাসায়নিক সংকেত বের করতে হবে, আমি রাসায়নিক সংকেত তখনই বের করতে পারবো মানে দ্বিতীয় অক্সাইডটা ধরো কিছু একটা তো হবে, দ্বিতীয় অক্সাইডে এম থাকবে, ও থাকবে, আর এদের এখানে কিছু একটা তো সংখ্যা হবে। এটা যেরকম হচ্ছে 3 আর 4 করে আছে, তো এটা তো কিছু একটা হবে। এন্ড সেটা বের করার জন্য তোমার ভর তো লাগবে। এটা যেমন এখানে হচ্ছে এই সংখ্যাগুলা দেওয়া, এই যে 3 4 এটা দেওয়া, এটা থেকে তুমি যদি একবার এই এমটা বের করতে পারো, এই এম থেকে তুমি আবার দেখবে যে এই সংখ্যাগুলো অনুপাতগুলা বের করতে পারবা। ওকে, আচ্ছা আসো তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা করি। কি করা যায়? আমাদের এখানে হচ্ছে ফার্স্টে
তুমি এটা অক্সিজেন দিয়েও করতে পারো, এম দিয়েও করতে পারো, একদমই টোটালি তোমার ইচ্ছা তুমি কাকে দিয়ে এম এর ভরটা বের করতে চাও। সাপোজ আমি যদি দেখাই কষ্ট করে, এম এরটা যেহেতু বের করছি এম এরটা দিয়ে দেখাই। এই যে এই পাশে কি নিব, 72.4 ডিভাইড বাই 100। তাহলে এটা কার সমান হবে? এই যে আমরা কি শিখছি, মানে সংকেতটা কি, সংকেতটা হচ্ছে M3O4। পার্সেন্টেজ বের করার জন্য মানে সূত্র কি শিখছি, নিচে রাখতে হয় টোটালটা আর উপরে রাখতে হয় যারটা বের করতেছো তার পার্সেন্টেজ। এটা কারটা লিখছো তুমি, ধাতুরটা, তাহলে উপরে কার ভর রাখবা, ধাতুর ভর। ধাতুর ভর হবে 3m। কিভাবে বুঝলাম 3m হবে, কারণ আমার এখানে টোটাল হচ্ছে কয়টা ধাতু আছে, এম 3টা আছে, দ্যাটস এটা হচ্ছে আমার হবে 3m। ওকে, তারপর আসো নিচে আমি কি করব, নিচে ভাগ দিব টোটালটা দিয়ে। তাহলে টোটালটা কি হচ্ছে দেখো, একটা হচ্ছে 3m এটা, আর সাথে হচ্ছে 64। ধাতু তো 3টা আছে তাই 3m, আমরা এখানে এম বের করতে যাচ্ছি বেসিক্যালি। আর সাথে আমার কি হবে এখানে 64, 464 অক্সিজেন না, এটা বের করলাম। তো এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো এম এর যে ভ্যালুটা, সেটা অলমোস্ট, আমি হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা লিখি, 55 পয়েন্ট সামথিং আসবে। তো অলমোস্ট এটা 56 আসবে, মানে আয়রনের ভরের সাথে আর কি মিলে যায় এটা, ঠিক আছে। এই যে ভরটা সেটা আয়রনের সাথে মিলে যায়। ওকে, আচ্ছা এবার আসো আমরা এখানে, এখান থেকে যেটা করব, এই এম যে ভরটা এটাকে কাজে লাগায় আমরা এবার এই সংকেতটা প্রেডিক্ট করা ট্রাই করি। সো আসো আমরা ধরি, লেট আস, হ্যাঁ লেট, এই যে সেকেন্ড অক্সাইড, মানে দ্বিতীয় যে অক্সাইডটা, দ্বিতীয় অক্সাইডের যে ফর্মুলাটা, এটা হচ্ছে MOX। এটা ধরলাম একটা, কারণ কি এখন হচ্ছে তোমার এই সংখ্যাগুলো লাগবে, তো তাই এগুলা কিছু একটা ধরা লাগবে। এবার তুমি যে এম এর ভর জানো, অক্সিজেনের ভর জানো 64 মানে 16, এগুলা দিয়ে তুমি আবার বসায় পার্সেন্টেজের সাথে মিলাই দেখতে পারো। ওকে, এখন দেখো ভাইয়া, এখানে অনেকের একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া এটা আপনি MOX কেন করছেন, এটা ওয়াই নট আমি MXOY এটা কেন ধরলাম না? এটা ধরলে দুইটা চলক চলে আসতো, দুইটা চলকের জন্য তখন দুইটা সমীকরণ, মানে প্রবলেমটা হচ্ছে কমপ্লিকেটেড হয়ে যেত। তার থেকে তুমি একটু দেখো, আমি এখানে রেশিওটা ধরে নিছি 1:x। আবার অনেকের কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া এটাকে আমি MXO ধরতে পারতাম না? হ্যাঁ এটাও ধরতে পারতাম, একই, ঠিক আছে। বাট আমি যেটা বলতেছি, XY না ধরে 1:x বা x:1 ধরা, তাহলে হচ্ছে একটাই তোমার চলক থাকতেছে। আচ্ছা এবার দেখো, সো এখানে আমরা যদি করি একটা কাজ, এখন হচ্ছে আমরা বের করি এক্স এর ভ্যালুটা বের করব। তো আমি এখানে এক্স এর ভ্যালু বের করার জন্য, আমি তো জানি যে সেকেন্ড অক্সাইডে অক্সিজেন কতটুকু, অক্সিজেন আছে 30%। তো এখানে তো আমরা এম এর সাপেক্ষে ক্যালকুলেশনটা করছি, হ্যাঁ এবার ক্যালকুলেশনটা অক্সিজেনের সাপেক্ষে করে দেখা, একটা দিয়ে করলেই হবে, ঠিক আছে। আলটিমেটলি চলক তো যে কোনো একটাই, যেমন এখানে আমার এম টার্গেট ছিল পাওয়ার, এম পাইছি, এখানে টার্গেট হচ্ছে এক্স পাওয়ার, এক্স পাবো, আসো দেখি। তো এইটার সমান কি হচ্ছে 30/100। আর সূত্র কি ছিল জানি, নিচে রাখতে হয় টোটালটা আর উপরে রাখতে হয় যারটা বের করতেছো তাকে। তাহলে এবার কারটা বের করতেছো, অক্সিজেনেরটা। অক্সিজেনেরটা যেহেতু বের করতেছো, অক্সিজেন কয়টা আছে ধরে নিছো তুমি, এক্সট্রা আছে, তাহলে একটা অক্সিজেনের জন্য 16, এক্সট্রা অক্সিজেনের জন্য 16x। আর নিচে কি হবে, 16x তো হবেই, আর এম তুমি ধরে নিছো একটা আছে, তুমি ধরে নিছো একটা আছে, এবার তুমি যদি ওইটা ধরে করতা তখন তুমি এম কে এক্স দিয়ে গুণ দিতে, অক্সিজেনকে দিতা না। ওকে, তাহলে এম যেহেতু একটা ধরছো, আর এম এরটা তো এখন জানোই 56, এখান থেকে তো কষ্ট করে বের করছো এটা, যাতে এটা এখানে ইউজ করতে পারো। তাহলে এম হবে তোমার 56। ওকে, তো এখানে যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পরে এক্সট্রা চলে আসবে খুব সম্ভবত 3/2, রাইট। এই যে এখন তুমি বুঝে যাবা কেন হচ্ছে ভাইয়া 1:x ধরছিলাম। তার মানে ফাইনালি আমাদের এই যে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, ফার্স্টে দেখে মনে হতে পারে কি ব্যাপার, ফর্মুলা আবার এরকম ভগ্নাংশ কিভাবে আসে। তা আমরা একটু লিখি, দেখো MO3/2। তার মানে এখানে হচ্ছে ধাতু আর অক্সিজেন এই রেশিওতে আছে 1:3/2। এবার যদি তুমি দুইটাকেই, মানে দুই পাশে এই রেশিওর দুই পাশে যদি 2 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে কি থাকে 2:3, এটা থাকে না। এই যে 1 কে 2 দিয়ে গুণ দিলে 2, আর এটাকে 2 দিয়ে গুণ দিলে 2 দিয়ে কাটাকাটি থাকবে হচ্ছে 3। তাহলে ফাইনালি ফর্মুলাটা কি দাঁড়াইলো, ভগ্নাংশ তো হবে না, এটাকে আমরা কি লিখবো আলটিমেটলি M2O3। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড অক্সাইডের যে ফর্মুলাটা সেটা। এখন তোমাদের জন্য একটু মানে চিন্তার খোরাক থাকবে, যে তুমি একটু বের করবা এটা, যে যদি আমি ফর্মুলা এটা যদি ধরতাম তাহলে আমার এক্সট্রা কত আসতো, গেস করতে পারার কথা ইজিলি, হ্যাঁ ফিগারটা দেখে গেস করতে পারার কথা। ফর্মুলা যদি এটা ধরতাম তাহলে এক্সট্রা কত আসতো, চাইলে ওইভাবে ম্যাথ করেও দেখতে পারো। এই তো এটাই ছিল আর কি আমাদের ম্যাথটা। তো আমি যদি বলি এখানে আসলে কোন যৌগ সেটা বের করতে বলে নাই, বাট আমরা যদি ট্রাই করতাম, ধরো বলা যায় অনেকটা হচ্ছে আমাদের এই যে প্রথম যে অক্সাইডটা সেটা হচ্ছে Fe3O4, অনেকটা এরকম না, যেহেতু আয়রনের ভরের সাথে মিলে যায়। আর দ্বিতীয় যে অক্সাইডটা সেটা হচ্ছে Fe2O3। বেশ ভালো একটা কোয়েশ্চেন, ঠিক আছে। ওকে,
আসো এবার সামনের দিকে যাই। এই টাইপটা হচ্ছে মানে এটা হচ্ছে আমরা পার্সেন্টেজ থেকে বের হয়ে এখন আরেকটা সাব টাইপে ঢুকলাম, এবং এই সাব টাইপটা হচ্ছে তোমরা মোটামুটি 19 এটা করে আসছো। সত্যি কথা বলতে এখনকার সময় অ্যাডমিশনের কোয়েশ্চেন এত আসে না। এটা যেমন আমি যদি একটু কোয়েশ্চেন দেখাই, রুয়েটে 14-15 সালে আসছে। অন্য যে কোয়েশ্চেন গুলো দেখবে কোয়েশ্চেন ব্যাংকে আসছে ওগুলো বেশ আগেই আসছে, রিসেন্ট ইয়ার্সে অত আসেনি আসলে। বাট তাও আমরা দেখে নিচ্ছি যেহেতু এটা ইজি একটা টাইপ, মোটামুটি দেখলেই তোমার মনে পড়বে। তো আণবিক সংকেতের সাথে স্থূল সংকেতের সম্পর্ক কি, এই যে এখানে একটা আর আরেকটার অনুপাত যেটা সেটা হচ্ছে এন। সো সাপোজ একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো কথার কথা, আমার এখানে এই আণবিক ভর একটা আমি পাইছি ধরো 100, আর স্থূল সংকেতের ভর যেটা সেটা আমি পাইছি কত বলা যায়, সেটা পাইছি ধরো 25। তাহলে এই যে কাটাকাটি করলে এটা কত থাকে, এন এর ভ্যালু 4 থাকে। এটা আবার কখনো তোমার ভগ্নাংশ আসার সুযোগ নাই, ঠিক আছে? ওকে, দেখো এখন আমি যদি এখানে বের করি তাহলে আলটিমেটলি কি পাবো, আমি এখানে পাবো হচ্ছে ধরো একটা সংকেত ধরলাম এরকম CH2O, একটা কমন সংকেত, ঠিক আছে? অনেক সময় মানে পরীক্ষায় এটা দিয়ে কোশ্চেন আসে। ওকে, আণবিক সংকেত ধরছি এইটা, রাইট? এখন এই আণবিক সংকেত যেহেতু আমি এটা ধরছি, রাইট, তার মানে আমার এই যে এই স্থূল সংকেত ধরছে এইটা, তার মানে আণবিক সংকেত কি হবে, এটার সাথে এখানে এন দিয়ে গুণ। তাহলে এনটা আমি কত পাইছি, এনটা পাইছি হচ্ছে 4। তাহলে এটা কত হয়, C4H, 4 দুগুণে 8, আর ও কত হয়, ও হচ্ছে 4। এই যে এভাবে আমরা সংকেত বের করতে পারি। ওকে, মানে এগুলো থেকে স্পেশালি ওই অর্গানিক কম্পাউন্ড যেগুলা বা হাইড্রোকার্বন যেগুলা তাদের আণবিক সংকেত বের করতে দেয়। তো তো অনেক সময় হচ্ছে, যেমন আমি যদি বলি তোমাদের বইয়েরই অনেক কমন একটা প্রবলেম ছিল এই যে CH, এটার হচ্ছে এনটা বের করতে হইতো, মনে করে দেখো 19 এর প্রবলেম, এন এর ভ্যালু হচ্ছে আসতো 6, তারপর তুমি বের করতা এটা হচ্ছে বেনজিন C6H6। এখন একটু বড় হয়েছে তো, so এখন তো খালি এটা বের করতে দিবে না। হইতেই পারে কোন একটা কোশ্চেন শুরু করছিল এইভাবে, মানে এই আণবিক সংকেত স্থূল সংকেতের সেটআপটা দিয়ে, বাট এরপর চলে গেছে হচ্ছে বেনজিনের কোন একটা রিয়াকশনে, এরপর চলে গেছে কোন একটা অর্গানিক রিয়াকশনে, এন্ড সেখান থেকে মনে করো প্রোডাক্ট টোডাক্ট বা কিছু একটা বের করতে দিচ্ছে, ওইদিকে চলে যেতে পারে। ওকে, আচ্ছা আসো তাহলে দেখি প্রবলেম কি আসছে, একটা করে ফেলি। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত জৈব যৌগে, জানোই তো এগুলো এরকম পার্সেন্টেজ গুলো দেওয়া থাকে, পার্সেন্টেজ থেকে তাদের রেশিওটা বের করতে হয়। এত পার্সেন্ট কার্বন, এত পার্সেন্ট হাইড্রোজেন, অক্সিজেন দেওয়া নাই, অক্সিজেন তাহলে বের করে নি ফার্স্টে। তাহলে পার্সেন্টেজ অফ অক্সিজেন কত হবে, এটা 100 মাইনাস 39.9 মাইনাস 6.75, এটা। তাহলে এটা কি করা যায়, আসো দেখি। 100 মাইনাস 39.9 মাইনাস 6.75, ওকে, সো এটা আসবে হচ্ছে 53.35, অক্সিজেনেরটা 53.35%। আচ্ছা, তো এখন ওই যে আমাদের রেশিওটা বের করা লাগবে আগে, ওই রেশিও থেকে তো আমরা স্থূল সংখ্যাটা বের করতে পারবো। আর দেখো বাষ্প ঘনত্ব দেওয়া আছে, এটা বুঝাই যাচ্ছে তাহলে আমাদের আণবিক ভর যেটা, মলিকুলার মাস যেটা আণবিক ভর, এটা হবে কত, বাষ্প ঘনত্বের দ্বিগুণ মানে 30 ইন্টু 2, এটা হবে 60। 60 একটা পরিচিত ভর, তো দেখে বুঝে যাচ্ছে আসলে আনসার কোনটা হবে। তোমরা যদি ম্যাথ করার আগেই 60 বুঝে যাও যে উত্তর কোনটা হবে, তাহলে তুমি আর কি দেখতে পারো, ঠিক আছে? ওকে, মানে তাহলে তুমি হচ্ছে উত্তরটা দাগায় দিতে পারো। হ্যাঁ, যদি কেউ মানে এখনই চিন্তা করে নাও যে উত্তর বুঝো নাকি যে কোনটা আসতেছে। ওকে, আসো তাও আমরা হচ্ছে অ্যাপ্রোচ যাই, যেটা নেওয়া উচিত C/H/2 অক্সিজেন, এই তিনটা জিনিস আছে। তো প্রথম কাজ কি জানি, প্রত্যেকটার পার্সেন্টেজকে যার যার আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়, মানে পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। তাহলে প্রথমে কে আছে, কার্বন, কার্বন কত 39.9, কত দিয়ে ভাগ দিব, 12। ওকে, তাহলে ভাইয়া এরপরে কি আছে, হাইড্রোজেন, হাইড্রোজেন কত আছে 6.75, ভাগ দিব হচ্ছে এটাকে 1 দিয়ে, এটা তো সবচেয়ে সহজ ভাগ, সবসময় এই ভাগটা আর কি সবচেয়ে সহজ থাকে। আচ্ছা, তারপর কি আছে, অক্সিজেন, অক্সিজেন কত বের করলাম 53.35, ভাগ দিব কত দিয়ে, 16 দিয়ে, তাই না? ওকে, তাহলে এটা যেহেতু ক্যালকুলেটারে আছে, এখন আগে এটাকে 16 দিয়ে ভাগ দিয়ে দিই, এটা আসছে হচ্ছে 3.33, 3.33, এটা। তারপর এটা তো বুঝে যাচ্ছে 6.75 আসবে, আর যতদূর বুঝে যাচ্ছে এটাও 3.33 আসবে। তো আমরা চেক করিনি, না চেক করার দরকার নেই, 12 তো, 12 3 12 36, 3 এর থেকে একটু বেশি আসবে, মানে 3 এর থেকে একটু বেশি আসবে 3.33। তারপর এই পুরাটাকে আবার ওই যে ছোট সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়, প্রথমে তো ভাগ দিতে হয় যার যার পারমাণবিক ভর দিয়ে, তারপর ভাগ দিতে হয় কি এদের মধ্যে লোয়েস্ট যেটা সেটা দিয়ে সবগুলোকে ভাগ দিতে হয়। তাহলে বুঝে যাচ্ছে রেশিওটা আসবে 1:2:1। তার মানে একটু আগে ভাইয়া যে একটা রেশিও দেখাইছিলাম একটা যৌগের, সেটাই আর কি, ওটার মতোই আসবে। তাহলে এটা কত আসতেছে, কার্বন একটা, হাইড্রোজেন হচ্ছে 2টা, অক্সিজেন হচ্ছে একটা, আর এইটা হচ্ছে আমাদের কি এন, রাইট? এই তো। এবার তাহলে তুমি এনটা কিভাবে বের করবা, এন বের করার জন্য এই যে ফর্মুলা হচ্ছে এটা, এন ইকুয়ালস টু, ভর কত আসছে আণবিক ভর 60, 60 কে তুমি কি দিয়ে ভাগ দিবা, এটা কত 12 যোগ 16 যোগ 2, 30 দিয়ে ভাগ দিবা। তাহলে
n চলে আসবে কত 2। তার মানে ফর্মুলা আলটিমেটলি কি দাঁড়ালো, ফর্মুলা দাঁড়ালো হচ্ছে C2H4 2 দুগুণে 4 O2, C2H4O2 নান। ঠিক আছে, এখানে আসলে কোনোটাই নেই, নান। তাহলে এই যে কি যে বুঝতে বলছিলাম, এটা তো আসলে দেখে বোঝার উপায় নেই। মানে তুমি হ্যাঁ সাইড দেখে বুঝতে পারো যে হ্যাঁ এই যে সংকেতটা, এটা আসলে দেখো আমাদের খুব পরিচিত একটা জিনিস, একটু দেখে বুঝো না কি, অক্সিজেন আছে দুইটা, অক্সিজেন দুইটা থাকলে কি হয়, জৈব যৌগের মধ্যে অক্সিজেন যদি দুইটা থাকে, একটু চিন্তা করে দেখো, অক্সিজেন দুইটা থাকলে হয় সে একটা অ্যাসিড হয়, নাহলে হচ্ছে এস্টার হয়। অ্যালডিহাইড কিটোনে তো অক্সিজেন থাকে একটা করে, আবার হচ্ছে অ্যালকোহল ইথার ওদের মধ্যে অক্সিজেন থাকে একটা করে। অ্যাসিড যেহেতু এটার মধ্যে অক্সিজেন কয়টা করে থাকা সম্ভব, দুইটা বা এস্টার হইলে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের এই যে CH3 COOH, এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, ওকে, এই জন্যই বলতেছিলাম ওই ভরের যে ব্যাপারটা। ওকে, আচ্ছা, তারপর আসো আমরা যদি সামনের দিকে যাই, এটার আনসার হচ্ছে ঠিক আছে নানি হবে। এবার আসো আমরা সামনের দিকে যাই। এখন হচ্ছে এই যে খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, মানে যত এটার গুরুত্ব বলি ততই হচ্ছে, মানে বলে শেষ করা যাবে না আর কি, এতই। তোমার পুরো চ্যাপ্টারটাই বা হচ্ছে কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সবকিছুই মোটামুটি এই সূত্রের উপর ভর করে আছে, বা এই সূত্রের কিছু না কিছুর উপর ভর করে আছে। আসো, আশা করি এগুলো জানো, তো একবার যদি পরিচয় করে দিই। ছোট্ট এন তো হচ্ছে অবভিয়াসলি আমাদের কি মোল সংখ্যা, মোল। ছোট্ট এন হচ্ছে আমাদের মোল সংখ্যা, যেটা সেটা। বড় হাতের এন কি, এটা হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা, ইনফ্যাক্ট আয়নও হইতে পারে, যার জন্য বের করতে বলবে আর কি, অণু পরমাণু আয়ন, এটা সংখ্যা আর কি। মানে এটা হচ্ছে এত টি, ওই যে 6.023 × 10⁻23 টি, এটা হচ্ছে সংখ্যাটা টি তে আসবে, মোলের একক মোলে আসবে। আর এনে যদি বলি এটা কত, 6.023 × 10⁻23, এটা তো জানি। আচ্ছা, ডাব্লিউ কি, ডাব্লিউ হচ্ছে যে কোনো একটা র্যান্ডম ভর, এটা র্যান্ডম যে কোনো একটা ভর হইতে পারে, কিন্তু এমটা আবার নির্দিষ্ট। মানে এই সূত্রের সবগুলোর ক্ষেত্রেই, মানে স্পেশালি প্রথম তিনটার ক্ষেত্রে এই প্যাটার্নটা ফিক্স, যে নিচে যারা আছে তারা ধ্রুবক মান, মানে এনে যেমন একটা ফিক্সড মান, এই যে মোলার আয়তন এটাও একটা ফিক্সড মান, আণবিক ভর যে কোনো একটা যৌগের জন্য এটাও একটা ফিক্সড মান। ঠিক আছে, এগুলো ফিক্সড মান। আচ্ছা, তো এম যেটা হচ্ছে আণবিক, ওই যে অণু হইলে অণু, অথবা পারমাণবিক, পরমাণু হইলে পরমাণু ভর, আণবিক অথবা পারমাণবিক ভর, এটা। তারপর হচ্ছে আমাদের ভিএসটিপি কি, ভিএসটিপি হচ্ছে এই যে যে কোনো একটা টেম্পারেচারে যে ভলিউমটা সেটা, মানে 22.4 যেটা, এটা তো হচ্ছে আমাদের এসটিপি তে যে ভলিউমটা সেটা। ঠিক আছে, আর এইখানে আমরা ভি হচ্ছে যে কোনো মোলের জন্য আর কি, যে কোনো, নিচেরটা যেটা সেটা হচ্ছে 1 মোলের জন্য, আর উপরেরটা যেটা সেটা হচ্ছে যে কোনো মোলের জন্য। মানে ইনফ্যাক্ট এখানে সবগুলাই ডাব্লিউ এর মান, এন এর মান যে কোনো মোলের জন্য আসতে পারে, বাট নিচের গুলো হচ্ছে ফিক্সড 1 মোলের জন্য, ওইটাই আর কি, যে তুলনা করা। হ্যাঁ, আচ্ছা, এরপর যেটা আছে এসএটিপি, এটা একটু জেনে রাখি আমরা, পরিবেশ রসায়নে এটা নিয়ে ডিসকাস করার কথা, বাট আমাদের এই যে এসএটিপি, এসএটিপি এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, বাকিটা লিখলাম না, বাকিটা যেহেতু জানো, যেটা নতুন সেটা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, সো এসটিপি যেরকম স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, আদর্শ তাপমাত্রা ও চাপ, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, অনেক সময় এটাকে রুম টেম্পারেচার বলা হয়। মানে বেসিক্যালি এখানে হচ্ছে টেম্পারেচারটা 25°C ধরা হয়, এসটিপি তে তো 0 ধরা হয়, এখানে 25°C ধরা হয়। তাহলে এই ক্ষেত্রে ভলিউমটা কি, এই ক্ষেত্রে ভলিউমটা হচ্ছে আমাদের এই যে 24.78। তার মানে দেখছো এই দুইটা সূত্র কিন্তু খুবই কাছাকাছি। তোমার দেখতে হবে কোশ্চেনে কি বলা, কোশ্চেনে কি এসটিপি বলা নাকি এসএটিপি বলা, একটা হচ্ছে 22.4 আর একটা 24.789, মানে 78 মনে রাখলেই হবে। তারপর এই যে এইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট সূত্র, যেটা ওই যে টাইট্রেশনের ম্যাথ গুলো দেখবে প্রচুর কাজে লাগতেছে, যেটা কি বেসিক্যালি আমরা তো জানি ঘনমাত্রা সমান কি, এই যে এস সমান হচ্ছে n/v, এটা হচ্ছে ফর্মুলাটা, এস সমান n/v, ভি কে লিটারে প্রকাশ করতে হয়, ওইখান থেকে আসছে আলটিমেটলি n = v × s, ওইখান থেকে আসছে n = v × s, v আর কি লিটারে প্রকাশ করতে হয়। আর লাস্ট যেটা, এটা তো হচ্ছে পরিবেশ রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। ঠিক আছে, মানে আলটিমেটলি কথা যেটা হচ্ছে, আমরা একটু পরে যে ম্যাথগুলা দেখবো, দেখবা যে মোলের যেই এক্সপ্রেশন গুলা, এদের মধ্যে বিভিন্ন সম্পর্ক দিয়ে কিছু একটা বের করতে হয়। মানে ধরো আমি যদি একটা উদাহরণ হিসেবে বলি, একটু পরেই দেখবো যদিও, ধরো কোয়েশ্চেনে আমার বলা হচ্ছে এন দেওয়া, বের করতে দিল একটা ভর, তখন তোমার বুঝতে হবে যে হ্যাঁ অন্য সবকিছু বাদ আমি এই দুইটার মধ্যে রিলেশন দেখাবো। বা দিল হচ্ছে এরকম, এই ভিএসএটিপির সাথে দিল হচ্ছে কি বলে পিভি ইকুয়ালস টু, না এটা দিবে না, এটার সাথে দিতে পারে ডাব্লিউ বাই এম এর, তার মানে আমি এই দুইটার মধ্যে রিলেশন দেখাবো, এরকম আর কি। ওকে,
আসলে একটা ছোট্ট সহজ এক্সাম্পল দেখি, আসলে এই জিনিসটা কিছুই না, এটাও যে একটা ঐকিক নিয়মই, ঠিক আছে। ধরো আমি যদি বলি 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড। 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে তুমি কি জানো, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, মানে এই যে এখানে ডাব্লিউ রেসপেক্টে লিখলাম, রাইট। আবার 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যে কথা, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড, এটাও একই কথা, তাই না? কারণ কি, 1 মোলের আয়তন তো এইটাই হয় এসটিপি তে, আবার 1 মোলের ভর তো মোলার ভর যেটাকে আমরা বলি সেটা হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এখন আমি যদি এখানে একটু ঐকিক নিয়ম করি, ঐকিক নিয়মের ব্যাপারটা কিরকম দেখো, জিনিসটা হচ্ছে এরকম যে সাপোজ আমাকে বললো যে 88 গ্রাম, 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ভলিউমটা কত, ভলিউমটা কত। তো তখন আমি কি করব, ঐকিক নিয়ম যে ওকে ফাইন, 44 গ্রামের ভলিউম যদি হয় 22.4 লিটার, তাহলে একের কত, একের হচ্ছে 22.4 ডিভাইড বাই 44, তাহলে 88 কত, 88 জন্য সেটা হবে হচ্ছে 22.4 ডিভাইড বাই 44 ইন্টু 88, রাইট। সো সেটা তো বুঝেই যাচ্ছে, মুখে মুখে ক্যালকুলেশন করা যাবে, 44 আর 88 2 দিয়ে কাটাকাটি, তারপর এটা আসবে হচ্ছে 44.8, 22-এর দ্বিগুণ, হ্যাঁ 44.8 লিটার। এখন এই যে এই ঐকিক নিয়মটা যে আমরা করলাম না ভাই, এটাই বলতেছিলাম যে এটাই আরো সহজভাবে করে ফেলা যায়। তুমি যদি এটা সরাসরি এই যে এই দুইটার মধ্যে সম্পর্ক এস্টাবলিশ করো, এই যে দেখো W/M ইকুয়ালস টু হচ্ছে V/22.4, তাহলে এখানে কোশ্চেনে কি দেওয়া, W দেওয়া, W কত বসাবা 88, কার্বন ডাইঅক্সাইডের জন্য M কত 44, তারপর V কত এটা তুমি জানো না, আর হচ্ছে 22.4। দেখো এই জিনিসটাই তো গুণ দেওয়ার পর আসলে এই এক্সপ্রেশনটা আসছে, তাই না? এই যে দেখো মিলে নাকি, উপরে 88 নিচে 44, গুণ দিছো 22.4 দিয়ে, তার মানে আমরা ঐকিক নিয়মটাই কি এভাবে আর কি করি। তো যেটা বলতেছিলাম যে এই ফর্মুলা দিয়ে করলে কাজগুলো সহজ হয়ে গেছে, আর এমন এখন বড় হয়ে গেছে, তো এখন চেষ্টা করবা যে মানে অ্যাডমিশনে প্রবলেম গুলো সলভ করার সময় যত হচ্ছে এই টাইপের জিনিস দিয়ে ইজিলি প্রবলেম গুলো ছোট করে আনা যায়, ঠিক আছে। ওকে, যেমন দেখো এই টাইপের প্রবলেম থেকে মানে কি করবে, ফর্মুলা তো সিম্পল ফর্মুলা, বাট এটাতে একটু ডাটাগুলো এমন ভাবে কমপ্লিকেট করে দেয় যাতে ম্যাথটা একটু বড় হয়, মানে সিকের ওয়েটা আলটিমেটলি এগুলা 6 মার্কসের এমসিকিউ আসে, তো একটু তো তোমাকে কাজ করা লাগবে 6 মার্কস পাওয়ার জন্য। বাংলাদেশের প্রতিটি মানুষ যদি তাদের তৈরি জৈব বর্জ্য থেকে ওকে প্রতিদিন 1800 অণু, তাহলে 1 নম্বর কথা হচ্ছে প্রতিদিন, আর হচ্ছে এখানে প্রতিটি মানুষের জন্য ইনফরমেশনটা দেওয়া 1800 অণু, এন্ড অণু বলতে বুঝতে পারতেছে এটা কিন্তু ক্যাপিটাল এনটা দেওয়া, হ্যাঁ 1800 অণু বলতে পারি আমরা এটা। মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার জন্য দায়ী হয়, তাহলে প্রতিদিন কি পরিমাণ মিথেন গ্যাস উৎপন্ন হবে, এটা প্রতিদিন না চেয়ে 1 মাসে যাইতে পারতো, 1 সপ্তাহে যাইতে পারতো, বছরে যেতে পারতো, তখন ওই সংখ্যাটা দিয়ে গুণ হইতো। বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি ধরা যেতে পারে, যদি 17 কোটি না, ঠিক আছে ওরা যেহেতু বলে দিচ্ছে আমরা তাই ধরবো। ওকে, সো এন ডিভাইড বাই এন এ, কিভাবে বুঝলাম এই ফর্মুলাটা আনা লাগবে, কোয়েশ্চেনে এন দেওয়া আছে। সাথের যেটা সেটা কি দেখো, প্রতিদিন কি পরিমাণ, এবার একটু এককগুলোর দিকে তাকাও, গ্রাম 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 গ্রাম, তার মানে এই কি পরিমাণ বলতে আসলে একটা ডাব্লিউ জানতে চাচ্ছে। সো N/N এর সমান আমরা লিখতে পারি W/M, এটা আমরা লিখতে পারি। ওকে, আসো তাহলে এবার আসো আমরা যদি এখানে ভ্যালুগুলা বসাই, অ্যাভোগাড্রো সংখ্যা তো জানোই 6.023 ইন্টু 10⁻23। এম কত হবে, কার জন্য আমরা এটা বের করতেছি, মিথেনের জন্য। সো মিথেনের জন্য 12×4=16, এই ডাব্লিউটা আমরা জানি না। এবার আসো সবচেয়ে চ্যালেঞ্জ যেটা, মানে যেখানে ভুল হইতে পারে, এটা এই এন এর ভ্যালুটা কত হবে, একজন মানুষ প্রতিদিন 1800 অণু মিথেনের জন্য দায়ী, এটা বলা হচ্ছে। এন্ড মানুষ ধরে নিব কত, 17 কোটি, 17, তারপর 2টা শূন্য লাখ হইলো, আরো 2টা হাজার, তারপরে 3টা। এই তো, এই ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি আমাদের যেই ডাব্লিউটা সেটা পেয়ে যাব। তাহলে আমাদের ডাব্লিউটা আসো যেই কত আসে, 1800 ইন্টু 17, 1 2 3 4 5 6 7, 7টা শূন্য ইন্টু হচ্ছে 16, 16টা ওই পাশে চলে যাবে, এন্ড এটাকে আমরা ভাগ দিব হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 দিয়ে। ওকে, সো এটা আসে হচ্ছে আমাদের 8.13 ইন্টু 10⁻12, তার মানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ আসবে। ওকে, চলো তাহলে আমরা সামনের দিকে যাই, পরের প্রবলেমে যাই। এবার হচ্ছে বলা 18 গ্রাম গ্লুকোজ অণুতে কতটি কার্বন পরমাণু আছে। ওকে, এবারে প্রবলেমটা আগের মতো, বাট এবার 18 গ্রাম গ্লুকোজে কার্বন পরমাণু কয়টা আছে এইটা জানতে চাচ্ছে, ঠিক আছে। মানে গ্লুকোজ তো একটা হচ্ছে আলাদা জিনিস, C6H12O6, ওর মধ্যে আবার কার্বন কতটা আছে সেটা জানতে চাচ্ছে। এক কাজ করে আমরা ফার্স্ট আগে গ্লুকোজেরটাই বের করি। ফর্মুলা তাহলে কি হবে, যেহেতু গ্লুকোজ অণু নিয়ে কথা হচ্ছে,
তাহলে 18 গ্রাম দেওয়া আছে, এই যে ডাব্লিউ দেওয়া আছে একটা, বুঝলাম যে এটা একটা ডাব্লিউ, আর কি জানতে চাচ্ছে একটা এন। সো ফর্মুলা এই দুইটার মধ্যে হবে, ডাব্লিউ বাই এম এটা ইকুয়াল টু হচ্ছে হবে এন বাই এন এ, এটা গেল। আচ্ছা, তারপর দেখো এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, ডাব্লিউ কি বসানো যায়, ডাব্লিউ হচ্ছে 18, আর গ্লুকোজ যেহেতু আমি জানি না গ্লুকোজের ভরটা তোমাদের মুখস্থ আছে নাকি, বাট থাকা উচিত আসলে, যেটা বললাম যে বলছিলাম না এই চ্যাপ্টারটা পড়ানোর সময় কিছু কিছু আণবিক ভর যেগুলো ন্যাচারালি মুখস্থ থাকা উচিত, গ্লুকোজে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে, স্পেশালি সিকের ওয়েট হচ্ছে রিসেন্টলি বেশ মানে অ্যাটলিস্ট এটা তো একটা দেখতেছো, আরো অ্যাটলিস্ট এরকম 2টা কোশ্চেন আছে বা 3টা কোশ্চেন আছে যেগুলো গ্লুকোজ থেকে আসছে আর কি। ওকে, সো গ্লুকোজের ভরটা হবে আর কি 180, সরাসরি বসাইলাম। তারপর হচ্ছে কি হবে, এনটা আমরা জানি না, আর অ্যাভোগাড্রো সংখ্যা কত, 6.023 ইন্টু 10⁻23। ওকে, সো 18 18 কাটাকাটি করলে 10, এটা এদিকে চলে আসবে, তাহলে এন এর ভ্যালু আসতেছে 6.023, একটা 10 কেটে ফেললে 10⁻22। ওকে, তাহলে দেখো আমরা এটা কি বের করছি, আমরা এটা বের করছি গ্লুকোজ অণুর সংখ্যা, কারণ কি এখানে তুমি ডাব্লিউ বসাইছো গ্লুকোজের, এম বসাইছো ওর আণবিক ভর, তাই না, এনটাও তাহলে কি পাবা, গ্লুকোজের অণুর সংখ্যা। তাহলে এখানে এবার কার্বন পরমাণু কিভাবে বের করবা, জাস্ট হচ্ছে এটাকে 6 দিয়ে গুণ দিয়ে দিলে বের হয়ে যাবে এন অফ কার্বন, এন অফ কার্বন পেয়ে যাবে, মানে কার্বন পরমাণু সংখ্যা পেয়ে যাবে। কারণ কি একটা গ্লুকোজের মধ্যে কার্বন পরমাণু কয়টা আছে, এই যে 6টা আছে, তাহলে এত সংখ্যকে কয়টা থাকবে, 6 গুণ থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আনসারটা খুব সম্ভবত আমাদের এ আসবে দেখে যেটা মনে হচ্ছে, কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ। ওকে, তারপরে আসো, এটা বেশ টেকনিক্যাল একটা প্রবলেম, মানে বেশ ভালোই ঝামেলা আছে এটাতে, হ্যাঁ ভেজাল আছে। তো দেখো 10 মিলিগ্রাম কার্বন মৌলে নিউট্রনের ভর কত, বেশ ভালো ভেজাল আছে। আসো দেখো একটা একটা করে আমরা ভাঙার চেষ্টা করি। 10 মিলিগ্রাম, ওকে, তার মানে ভর জানতে চাইছে নিউট্রনের। সো প্রথমে যদি আমরা ডাব্লিউ বাই এম এটার দিকে যদি আসি, 10 মিলিগ্রাম তো আমাদের তো এম বসাইতে হয় গ্রামে, তাই না, তাহলে আমরা ডাব্লিউটা গ্রামে বসানো লাগবে, বা উল্টাটাও করতে পারো, দুইটাই হচ্ছে তুমি মিলিগ্রামে নিয়ে যাও, যেটা ইচ্ছা। ওকে, আমরা যেটা করলাম 10 ইন্টু 10⁻3, তাহলে এটা গ্রামে বসালাম, এই যে এটার দেওয়া ডাব্লিউটা। ওকে, এবার এম দেখো, নর্মালি কোয়েশ্চেনে কিছু না বলা থাকলে তুমি কার্বনের ভর কত বসাতে, কার্বনের ম্যাথ যেহেতু বসাতে হচ্ছে 12, কিন্তু এখানে ওরা কি করছে, কার্বনের উপরে এই যে আমার 14টা দিয়ে দিছে, 14 এটা দিয়ে দিছে। তো এই জন্য যেহেতু ওরা এটা দিয়েই দিছে, আমি কিন্তু এখানে আর 12 বসায় ম্যাথ করলে হবে না, এটা কার্বনের 14 ভরের যে আইসোটোপ সেটা দিয়ে আমার কাজটা করতে হবে, তাই আমি এখানে এটা 14ই বসাবো। ওকে, এবার এখানে জিজ্ঞেস করছে যে নিউট্রনের ভর কত। তো আমরা যদি এখানে কি বের করছি সোফার, দেখো তো, এটা আমরা বের করছি ওর যে মোল সংখ্যা আছে না সেটা বের করছি। তো আমাদের এখানে 10⁻², যেহেতু একটা কাটাকাটি চলেই যাবে, এইটা 1/100 ডিভাইড বাই হচ্ছে 14, তার মানে এটা আসবে হচ্ছে, এটাকে আপাতত আমরা এইভাবেই রাখি, সহজভাবে রাখি 1/1400, এটা হচ্ছে মোল গেল। এবার আসো, এখানে আমার নিউট্রনের ভর কত সেটা জানতে চাইছি, এটা তো তুমি কার্বনের মোল বের করছো, যে 14 মানে 10 মিলিগ্রাম কার্বন, 14 আইসোটোপের পরমাণু মানে এত মোল কার্বন পরমাণু, এটা বের করছো। আচ্ছা, এবার এটাতে তুমি যদি নিউট্রন বের করতে চাও কি করতে হবে ভাইয়া, দেখো 14 তো হচ্ছে, এই যে আমরা যখন লিখি এই যে কার্বনের 14, এটা তো হচ্ছে ওর ভর সংখ্যা, ভর সংখ্যা, যেটাকে ওই যে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করে। তো আলটিমেটলি এই 14 থেকে কার্বনের পারমাণবিক সংখ্যা কত নিচে লিখে না, এই যে এইভাবে। তো এটা কি ওর পারমাণবিক সংখ্যা, এই যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন 6 নাম্বারটা। সো 14 থেকে যদি 6 বাদ দিই আমি পেয়ে যাবো হচ্ছে 8। তার মানে এই যে ভর সংখ্যা থেকে প্রোটন বাদ দিলে আমি এটা কি পাই, নিউট্রন। এই জন্যই নিউট্রন কতটা দেখলাম, মানে একটু আগে যেরকম ওই যে পরমাণু বের করার জন্য 6 দিয়ে গুণ দিচ্ছি, তার মানে এবার এই মোলের এগেনস্টে এত মোল কার্বন থেকে আমি নিশ্চয়ই এর 8 গুণ পাবো নিউট্রন। ওকে, তাহলে করি 1/1400 ইন্টু কি দিয়ে গুণ দিচ্ছি, 8 দিয়ে গেল। এবার আসো, এটা তো বের করলাম মোল সংখ্যা, ঠিক আছে। এখন এই মোল সংখ্যাকে আমরা আবার যদি নিতে চাই নিউট্রনের অ্যাকচুয়াল সংখ্যায়, এত টি, ওই টি তে যদি নিতে চাই তাহলে আবার গুণ দিব কি দিয়ে, 6.023 ইন্টু 10⁻23, এইটা। তাহলে এবার কিসে নিয়ে গেলাম, টি তে নিয়ে গেলাম। এবার এই টি, এত টি, এটাকে আবার কনভার্ট করতে চাই কিসে আমরা, ওর ভর। আলটিমেটলি আমি কোন দিকে যাচ্ছি দেখো, ধাপে ধাপে যাচ্ছি, ভরের দিকে যেতে যাচ্ছি। এবার দেখো কি করলাম, ফার্স্ট হচ্ছে এত মিলিগ্রাম মানে কত মোল কার্বন সেটা বের করলাম, আবার এতটুকুতে আসলে কতটুকু আমার নিউট্রন থাকে সেটা বের করলাম, 8টা করে থাকে নিউট্রন, তাই 8 দিয়ে গুণ দেওয়া। তারপর 8টা, এটা তো মোলে বের হয়েছে, আমরা এবার এটাকে নিউট্রনের অ্যাকচুয়াল সংখ্যা এত টি ওইটাতে নিলাম,
এরপর জানতে চাইছে ভর কত, তাই এবার একটা নিউট্রনের ভর আশা করি মনে আছে বা দেখে নাও, খুবই ছোট, 1.675 ইন্টু কেজিতে বসাই নাকি 10⁻27 কেজি, কেজিতে বসালে আনসার আসবে হচ্ছে এটা। আর যদি গ্রামে বসাও তাহলে আসবে 24। সো যদি ক্যালকুলেশন করো এটার আনসারটা মিলবে হচ্ছে আমাদের 5.76 ইন্টু 10⁻6, এই যে 5.76 ইন্টু 10⁻6 গ্রামে। ওই তো ফার্স্টে আর কি তোমার 10⁻9 আসবে, তারপর যেহেতু এটা গ্রামে, হ্যাঁ ফার্স্টে 10⁻9 আসবে নাকি, হ্যাঁ 9 আসবে, এরপরে তো গ্রামে যেহেতু 1000 দিয়ে গুণ দিলে এটা চলে আসবে কত 5.76, ও কেজিতেই এটা আসবে, কেজিতেই এটা আসবে, ঠিক আছে। আমাদের যে আনসারটা এটা কেজিতেই আসবে, এত কেজি। এই যে ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে, চাইলে তুমি করে নিতে পারো। ওকে, আনসার হচ্ছে ডি আসবে। গেল। তারপরে আসো আমরা যদি সামনের দিকে যাই, এখানে কি বলা, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 2 × 10⁻20 অণু সরিয়ে নিলে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। মানে আগের মতোই কোশ্চেন, ঠিক আছে, জাস্ট একটু এক্সট্রা কাজ বাকি। দেখো প্রথমে ছিল, ছিল লিখলে মানে বাংলা কথায় সুবিধা হবে, ছিল বলতে কি 10 গ্রাম ইনিশিয়ালি ছিল, ঠিক আছে, এটা থেকে এতটা সরিয়ে নিছো, তার মানে সরিয়ে নেওয়া বা নিলাম কিছু একটা আর কি, ঠিক আছে, সরিয়ে নেওয়া হয়েছে এতটুকু, ইকুয়ালস টু কি থাকবে তাহলে, এই যে এটা হচ্ছে অবশিষ্ট, আমাদের কাছে জানতে চাইছে অবশিষ্টটা কতটুকু, এন্ড অবশিষ্টটা কিসে কিসে জানতে চাইছে, গ্রামে। তার মানে দেখো অলরেডি ছিল যতটুকু ওইটা তো গ্রামে আছে, এটা নিয়ে কোনো আপত্তি নেই আমাদের, ছিলটা 10 গ্রাম গ্রামে আছে, এখন এটা থেকে নিশ্চয়ই তোমার একটা গ্রামই মাইনাস দেওয়া লাগবে, তাহলে আনসারটা গ্রামে আসবে, এটাই তো টার্গেট। সো আমাদের এখানে লাগবে যে সরিয়ে নেওয়াটা, ওরা অনুসংখ্যা দিয়েছে তো আমার এটাকে কনভার্ট করা লাগবে কিসে, গ্রামে। ওই তো টেকনিক কি, আমাদের টেকনিক হচ্ছে অনুসংখ্যা যেহেতু দেওয়া, কত 2 × 10⁻20, 2 × 10⁻20 ভাগ দেবো কি অ্যাভোগাড্রো দিয়ে 6.023 ইন্টু 10⁻23 এটা দিয়ে, তারপরে কি হবে এটা W/M, কারণ কি আমাদের একটা ডাব্লিউ বের করা লাগবে, এখানে একটা ভর বের করা লাগবে। সো ডাব্লিউটা আমি জানি না, এম তো অবশ্যই জানি, ক্যালসিয়াম কার্বনেটের জন্য বলছি যে এম মুখস্থ রাখতে, এটা হবে 100, তাহলে এই ডাব্লিউটা আমি বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে আসো আমরা ডাব্লিউটা বের করি। আমাদের এখানে হবে হচ্ছে 2 × 10⁻20 এইটা, দেন হচ্ছে এটা 100 দিয়ে গুণ, ওই তো একসাথে আর কি 10⁻22 100, দেন হচ্ছে এই আনসারটাকে আমরা ডিভাইড করব 6.023 ইন্টু 10⁻23 এটা দিয়ে। ওকে, সো আমাদের আনসারটা চলে আসছে হচ্ছে 0.033, 0.033 গ্রাম। তাহলে 10 মাইনাস আনসার এটা বাদ দিলে আমাদের আসছে 9.967, তাহলে কোনটার সাথে মিলে, বি এর সাথে মিলে, তাই না, বি এর সাথে তো ক্লোজেস্ট 9.966 বা 967, আনসার হচ্ছে বি। ইজি প্রবলেমে ছিল, জাস্ট হচ্ছে একটু এক্সট্রা কাজ বলতে এই যে মোলটাকে কনভার্ট করে নেওয়া, মানে অনুসংখ্যাকে কনভার্ট করে নেওয়া, এটাই ছিল। ওকে, তারপর কি বলা, 6 গ্রাম ফেরাস সালফেটে, ফেরিক সালফেট, ফেরিক সালফেটে কত গ্রাম সালফার আছে। ওকে, সো 6 গ্রামের কথা বলা আর কি, হ্যাঁ, তাহলে প্রথমে আমি বের করে ফেলি হচ্ছে 6 গ্রামের কথা বলা, তো ঐকিক নিয়ম করে ফেলতে পারি, তাই না, যে এতটুকুতে কত গ্রাম আছে তাহলে 1 গ্রামে কতটুকু। ওকে, তাহলে এখানে টোটাল যে ভরটা এটা আমরা একসাথে করি। দেখো নরমালি কি হয়, যখন শতকরা পরিমাণ বের করি তখন 100তে কতটুকু আছে সেটা বের করি পার্সেন্টেজে, এখানে জাস্ট এটাই করতে হবে আমার, ঐকিক নিয়ম তো ঐকিক নিয়মটা একেবারে করে ফেলি। এতক্ষণে আশা করি এতটুকু ম্যাচিউর তো হয়েই গেছে এই প্রবলেম গুলো দেখতে দেখতে। 6 গ্রামে কতটুকু লাগবে সেটা, সো এই যে পরে যেটা বের করতে হয় সেটা দিয়ে কি গুণ দেওয়া লাগে না, এই জন্য গুণ দিচ্ছি। আর কাঠটা বের করতে হবে, দেখো এই যে টেকনিক যেটা শিখেছি, সালফারেটটা বের করতে হবে, তাহলে উপরে রাখতে হবে হচ্ছে সালফারেটটা। তাহলে সালফার এখানে কতটা আছে, একটা সালফার, বাইরে একটা 3 আছে, তার মানে 32 × 3, 32 × 3 96, সালফার আছে 96, আশা করি বুঝছো। সালফার হচ্ছে একটা আছে এন্ড টোটাল বাইরে আছে 3টা, তাহলে 32 × 3 96 গেল। ওকে, এবার হচ্ছে আয়রনের জন্য কি করব, 56 × 2 মানে হচ্ছে লিখলাম 112, আয়রন 2টা, তারপর সালফার 3টা মিলে হবে 96, তারপর হচ্ছে অক্সিজেন আছে ভিতরে 4টা, বাইরে আরো 3টা, তাহলে 3 × 4 = 12, অক্সিজেন সবচেয়ে বেশি আছে, তাহলে 12 × 16, একটা অক্সিজেনের 16 করে 192, তাহলে 192 যোগ হচ্ছে আমাদের 96 যোগ হচ্ছে 112, 400 আসছে টোটাল। এই 96 কে ভাগ দিব আমরা 400 দিয়ে, দেন এটাকে গুণ দিব আমরা 6 দিয়ে। সো এখানে আমাদের যে আনসারটা এটা চলে আসে 1.44 গ্রাম। ঠিক আছে, দেখো টেকনিক আগের মতোই, জাস্ট এটা পার্সেন্টেজ বের করি নাই তো, বের করছি কি এই যে এই পরিমাণটা। সো নিচে আমি কি বসাইছি, নিচে বসাইছি হচ্ছে টোটালটা, নিচে বসাইছি টোটালটা,
উপরে বসাইছি যারটা বের করব, যার জন্য বের করব তাকে, যার জন্য বের করব তাকে, আর গুণ দিচ্ছি কি এই যে যতটুকুতে বের করবো সেটা। শতকরা বললে 100 দিয়ে গুণ দিই, এখানে 6 দিয়ে গুণ দিচ্ছি। ওকে, আচ্ছা আসো পরের প্রবলেমে যাই। কি বলে এখানে, এ পারসন ইনহেলস, এই টাইপের প্রবলেম হচ্ছে প্রায় সময় আসে। ভালো একটা প্রবলেম, মনোযোগ দিয়ে দেখো। আইটি প্রবলেম তো ইংলিশে আসছে আর কি। 200 মিলিগ্রাম 200 মিলিগ্রাম অফ এয়ার ওয়ান্স, if the air contains 20% weight of oxygen, then how many oxygen atoms he takes in? ওই যে ঘুরে ফিরে আবারও জিনিস সহজে জানতে চাইছে, এত খারাপ কিছু না। অক্সিজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম। ওকে, এই যে এখানে একটা কথা, অক্সিজেন মলিকিউল জানতে চাই নাই, জানতে চাইছে অ্যাটম। ঠিক আছে, আমরা লিখতেছি আর কি এন। 200 মিলিগ্রাম বাতাসের কথা বলা, বাট এর মধ্যে 20% আছে হচ্ছে অক্সিজেন। আমি যদি অক্সিজেনের কথা বলি, এই যে WO2 টা বের করার চেষ্টা করি। আসো, প্রথমত বাতাস আছে 200, এই বাতাসের 200-র মধ্যে অক্সিজেন আছে কতটুকু, 20 ডিভাইড বাই 100, 20% যেহেতু। আবার এটা যেহেতু দেওয়া মিলিগ্রাম, আমাদের এটা কিসে বসানো উচিত, মিলিগ্রামে যেহেতু দেওয়া, আমাদের এটা বসানো উচিত গ্রামে, ক্যালকুলেশন গুলো করতে সুবিধা হবে। তাহলে আমরা আবার এটাকে মিলিগ্রামকে গ্রামে নিলাম 10⁻³ দিয়ে। ওকে, সো সব মিলাই হচ্ছে আমাদের এইটা হয়ে গেল অক্সিজেনের যে ম্যাচটা, সেটা অক্সিজেনের যে ম্যাচটা সেটা পেয়ে গেলাম। এবার এই অক্সিজেনের ম্যাচকে, ওই যে ডাব্লিউ কে আমাদের কি দিয়ে ভাগ দেওয়া উচিত, ভাগ দেওয়া উচিত হচ্ছে 32 দিয়ে, 32 দিয়ে, 32 দিয়ে ডিভাইড করা উচিত। ওকে, সো 32 দিয়ে ডিভাইড করার পর আমার এখানে এটা কার সমান করতে হবে, যেহেতু আমাদের জানতে চাইছে অণু পরমাণু সংখ্যা, বুঝে যাচ্ছে ওই যে অ্যাভোগাড্রোর সাথে যে রিলেশন 6.023 × 10⁻23, এটা করলাম। আর উপরে এই যে উপরের এনটাই আমরা জানি না। এবার দেখো ভাইয়া, এখানে তুমি যেহেতু ভাগ দিছো 32 দিয়ে, তুমি যেহেতু 32 দিয়ে দিছো, তুমি তাহলে এটা কি পাবা, পাবা হচ্ছে এখানে নাম্বার অফ মলিকিউলস। আর তুমি যদি এটা 16 দিয়ে ভাগ দাও, বা আরেকটা এখানে যে রেজাল্ট আসবে এটা যদি 2 দিয়ে গুণ দাও, কারণ কি একটা অক্সিজেন আলটিমেটলি পরমাণু থেকে 2টা করে না। সো তুমি তো এখানে পাবা যেটা ডাব্লিউ অফ অক্সিজেন, যেহেতু বসাইছো সবকিছু এভাবে অণু দিয়ে ম্যাথটা করছো, এই জন্য তুমি এনটা পাবা মলিকিউল, এই এনটা রেজাল্টটা তুমি পাবা হচ্ছে মলিকিউল। দেন তুমি যদি এটাকে 2n করো, 2 দিয়ে গুণ দাও, তাহলে তুমি আসলে পাবা অ্যাটম। কারণ একটা অণুতে অ্যাটম থাকে 2টা করে, পরমাণু থেকে 2টা করে। তোমার আনসার আসবে হচ্ছে সি, মিলাই নিও। ঠিক আছে, কোশ্চেন ব্যাংকে মনে হয় এটার হচ্ছে কোনো উত্তর দেওয়া নাই, বাট এখানে সিটা যেটা কারেক্ট আনসার আমি সেটা লিখে নিছি আর কি। মানে বেসিক্যালি হচ্ছে এই কোশ্চেনটা ভুল আসছিল, 4টার মধ্যে কোনোটাই উত্তর ছিল না। ওকে, এবার আসো বুয়েটের একটা রিটেন প্রবলেম, 18-19 সালে আসা, খুবই ইজি প্রবলেম, মানে বুয়েট হিসেবে খুবই সহজ প্রবলেম। দেখো 19 এই ধরনের ম্যাথ আসে আর কি। তো মাঝে মাঝে কিন্তু কিছু সহজ প্রবলেম চলে আসেন, এগুলো আসলে তুমি এনশিওর করবা যাতে তুমি 10/10 পাও, এগুলো যাতে মিস না যায়। কি বলা, একটা পেন্সিল দিয়ে বুয়েট লিখছে, হোয়াট এভার, যাই লিখুক, বুয়েট লিখুক, উদ্ভাস লিখুক, যাই লিখুক, তোমার আমার নাম লিখুক, গ্রাফের প্রয়োজন হয় এতটুকু। মানে আমার মেইন কথা হচ্ছে এটা, এই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলাতে না রিডান্ডেন্সি থাকে। রিডান্ডেন্সি তো বুঝো, মানে প্রাচুর্য, মানে খামাখা কিছু কিছু কথাবার্তা দিয়ে অনেক বেশি ভারী করা থাকে। তোমার হচ্ছে ভারী বাংলা কথাবার্তা গুলাতে ফোকাস না করে তোমার ডেটা গুলাতে ফোকাস করতে হবে। আবার হ্যাঁ, অনেক সময় বাংলা কথা দিয়েও ডেটা প্যাচ লাগা দেয়, বাট যেটা বললাম যে এইখানে বুয়েট লিখুক আর যাই লিখুক, এই মিলিগ্রাম যতটুকু গ্রাফাইট পাওয়া যাচ্ছে সেটা তো ম্যাথে ইফেক্ট করতেছে না, তাই না? আসো করি তাহলে। ফার্স্টে কি বলছে, কার্বন পরমাণু সংখ্যা, গ্রাফাইট যেই কথা, কার্বন পরমাণু একই কথা, হীরা একই কথা, তাই না? আচ্ছা করি তাহলে, W/m, এই ফর্মুলাই তো, ডিভাইড বাই N/Na। ওকে গেল। তাহলে W কত বলা, W বলা 0.55। আবারও একই কথা, নিচে যেহেতু কার্বনের 12 দিয়ে ভাগ দিবা, 12 তো হচ্ছে গ্রামে, তাই W কোনোভাবেই এখানে মিলিগ্রামে বসানো উচিত না। তাহলে কি করবা, এটাকে 10⁻³ দিয়ে গুণ দিবা, অথবা নিচেরটাকে 1000 দিয়ে গুণ দিবা, যে কোনো কিছু একটা। ওকে, সো এন বের করতেছে, এখানে নিচে কি দিয়ে ভাগ দিবা, 6.023 ইন্টু 10⁻23। কত আসে এটা তাহলে, এটা আসবে হচ্ছে 0.55 ইন্টু 10⁻³ তারপর হচ্ছে ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যাটা দিয়ে গুণ দিয়ে দিই, 6.023 ইন্টু 10⁻23। ওকে, এটা গেল। দেন এইটা পুরোটাকে ভাগ দিব হচ্ছে আমরা 12 দিয়ে। তাহলে আমাদের আনসার চলে আসবে, এন এর ভ্যালু যেটা সেটা চলে আসবে 2.76 ইন্টু 10⁻19। এটা চলে আসবে হচ্ছে আমাদের আনসার। ওকে, এই তো ডান। তাহলে প্রথম কোয়েশ্চেনটা শেষ। এরপর বলছে যে এটাকে যদি অক্সিজেনে দহন করা হয়, মানে এই গ্রাফাইটটাকে, তাহলে এসটিপিতে উক্ত কার্বন পরমাণুর সমূহ দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন। ওই তো, হিসাব তো সহজ, এটা বুঝতে খুব একটা কঠিন কিছু হবে না। মানে আমাদের পরের লেকচারটা বেসিক্যালি থাকবে সব রিয়াকশন বেসড, বাট এটাতে যে রিয়াকশনটা, এটা বুঝে এমন কোনো কঠিন কিছু না। কার্বন থেকে অক্সিজেন পাওয়া যায়, মানে কার্বনকে অক্সিজেনে দহন করলে পাওয়া যায়
কার্বন ডাইঅক্সাইড। সো তোমার কাছে এখানে জানতে চাচ্ছে গ্যাসের আয়তন, উৎপন্ন গ্যাসের আয়তন, এটার ভলিউম জানতে চাচ্ছে। এখন দেখো এই কার্বন যতটুকু আছে এটাও তো ততটুকুই পাওয়া যায়, মানে মোলে এই 1 মোল কার্বন থেকে আমি কি পাই, 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাই। তো দেখো এই অলরেডি কিন্তু তোমার কাছে এখানে একটা মোল আছেই। এই যে তুমি কিন্তু জানোই যে এটা হচ্ছে এত মোল, রাইট? বা হচ্ছে এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও ম্যাথ করতে পারো, যেটা দিয়ে ইচ্ছা। এত মোল তুমি তো জানোই। দেন এই এত মোলকে এখন জাস্ট তুমি ভিএসটিপিটা বের করবা কার্বন ডাইঅক্সাইডের। তার মানে এখানে যে ক্যালকুলেশন করা লাগবে বললাম তো, যেটা দিয়ে এই পাশেরটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। 0.55 ইন্টু 10⁻³ ডিভাইড বাই হচ্ছে 12, এটা সমান কি হবে, বের করতেছো ভিএসটিপি, তাই না? এই যে কার্বন ডাইঅক্সাইডের আয়তন বের করতেছো এসটিপি তে, তাহলে নিচে কত বসাবা, 22.4। ওকে, সো তাহলে আমাদের হচ্ছে ভিএসটিপিটা কত আসবে এখানে, এটা যদি একটু আন্দাজ করা যাচ্ছে তাহলে হচ্ছে আমি আনসারটা হচ্ছে লিখে দিই। এক্সাক্ট যে আনসারটা আসবে সেটা আমাদের 1.0267 ইন্টু 10⁻³ 1.0267 ইন্টু 10⁻³ লিটার, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, যাক 10 নম্বরের প্রবলেম, মানে নাম্বার তোলা খুব সহজ, আমরা বের করে ফেললাম এটা। ওকে, এবার হচ্ছে এখানে কি বলা, 10 গ্রাম অবিশুদ্ধ একটি পানি নমুনা বিশ্লেষণ করে 10 মিলিগ্রাম অপদ্রব্য পাওয়া গেল। নমুনাটিতে কত অণু বিশুদ্ধ পানি আছে? ওকে, ফার্স্ট হচ্ছে বিশুদ্ধ পানি গ্রামে বের করে নাও, দেন হচ্ছে সেটাকে তুমি কনভার্ট করো হচ্ছে অণুতে, তাই তো? 10 গ্রাম অবিশুদ্ধ আছে, তাহলে এই যে 10 গ্রাম টোটাল আছে, সো টোটাল হচ্ছে 10 গ্রাম, টোটাল থেকে বাদ দিবা কি, অপদ্রব্য, অপদ্রব্য বাদ দিলে কি পেয়ে যাবা, পিওর ওয়াটার যেটা, সেটা পেয়ে যাবা। ওকে, তো 10 গ্রাম থেকে 10 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম মানে হচ্ছে 10/1000, তাই না? গ্রামে নিতে হবে। ওকে, সো তাহলে তুমি পেয়ে যাবা পিওর কত, 9.99 নাকি? আমাদের এখানে হচ্ছে 10/1000, তারপর হচ্ছে 10 থেকে এটা বাদ, তাহলে হচ্ছে হ্যাঁ 9.99। তাহলে পিওর ওয়াটার যেটা, পিওর ওয়াটার এটা আসবে কতটুকু, 9.99 গ্রাম। আর আমাদের এখানে কি বের করতে হবে, বের করতে হবে হচ্ছে নমুনাটিতে কত অণু, মানে এটাকেই এবার হচ্ছে অণুতে নিতে হবে, সহজ তো। এই যে 9.99 পেয়ে গেছি, এটাকে ভাগ দিব হচ্ছে 18 দিয়ে, মানে W/M আর কি। আর এখানে কি হবে, এন বের করতেছি অণু 6.023 ইন্টু 10⁻23, তার মানে 9.99 কে ভাগ দিলাম হচ্ছে 18 দিয়ে, দেন এটাকে গুণ দিব হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 দিয়ে, চলে আসবে হচ্ছে আমাদের অণুর সংখ্যা n ইকুয়ালস টু 3.34 ইন্টু 10⁻23 টি, তার মানে এতটি অণু। ঠিক আছে, একটু আগে যে প্রবলেমটা দেখছিলাম ওইটার সাথে মিল আছে, তাই না? ওই যে ক্যালসিয়াম কার্বনেটের এতটি অণু সরিয়ে নিলে ওইটার সাথে মিল ছিল। এই তো, এটাই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট লেকচারটা, এবং আমরা এখন পর্যন্ত কোনো রিঅ্যাকশন তেমন দরকার হয় নাই, জাস্ট যে কার্বন ডাইঅক্সাইড ওইটা ছাড়া, এটা ছোট প্রবলেম তো তাই এখানে দেখাইছি। আমাদের নেক্সট লেকচার যেটা থাকবে সমীকরণ বিষয়ক গণনা, তার মানে আমরা সেখানেও এই টাইপের ক্যালকুলেশন গুলাই করবো কাইন্ড অফ, বাট ওই ক্যালকুলেশন গুলার কোন একটা রিঅ্যাকশনের সাথে রিলেভেন্ট থাকবে। এটা যেমন তুমি যারটা দেওয়া তারই কোনো কিছু একটা বের করছো, এখানে দেখা যাবে বিক্রিয়কের কিছু একটা দেওয়া উৎপাদের কিছু একটা বের করতেছো, এরকম। ওকে, সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আমাদের লেকচার 2 তে।